গুপ্ত ও স্বৈরাচারের অনুসারীদের অসহযোগিতায় প্রশাসনে কাঙ্ক্ষিত গতি নেই, জোট সঙ্গীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনের নামে প্রহসন না করে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগেস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনে গুপ্ত বাহিনী ও স্বৈরাচারের অনুসারীদের নানা প্রতিকূলতা সফলভাবে মোকাবেলা করেছে সরকার। তবে এখনও তাদের অসহযোগিতায় সরকারের কাজে কাঙ্ক্ষিত গতি আসেনি। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বিএনপি সবার আগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে এবং বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক ৩৪টি দলের ১৯৬ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর ৩১ দফা জনগণের ইশতেহারে রূপ নিয়েছে। সাবেক এক উপদেষ্টার বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার পতনের পর একটি গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ ঘটে, যারা অন্তর্বর্তী সরকারের উপর ৬০% নিয়ন্ত্রণ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সরকারের ৬০% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। সেই গুপ্ত বাহিনী বিভিন্ন, এবং আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা আমরা দেখেছি পত্রপত্রিকাতে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি সেই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে এরা দিশাহারা হয়ে গেছে। 18 মাস তারা এমন ভাবে তারা পুরো জিনিসটাকে ব্যবহার করেছে তাদের পক্ষে, কিন্তু 12 তারিখে যখন জনগণ তাদের রায় প্রদান করেছে, তারপর থেকে তাদের মাথাটি খারাপ হয়ে গেছে। সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদেরকে কখনো রাজপথে দেখা যায়নি, বরং পলাতকদের সাথে ছিল সখ্যতা। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে, তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেজন্যই দেশের মানুষ আমাদের উপরই আস্থা রেখেছে। বিএনপি সমমনাদের নিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফা যখন প্রণয়ন করেছিল, তখন অনেক রাজনৈতিক দল সংস্কার নিয়ে কোনো আলোচনাও করেনি বলেও মন্তব্য করে প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের প্রত্যয় জানান। ৩১ দফার মাধ্যমে আমরা একটি জিনিস একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি, যে ইয়াস, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। বৈঠকের পর বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের জানান, ফ্যাসিবাদ ও উগ্রবাদ বিরোধী অবস্থান জোরালো করবে ক্ষমতাসীন জোট। চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনের আরো বেগবান করবে, আরো শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তার, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সোমবার এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। পরে পায়ে হেঁটে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীকে জানানো হয়, বিগত সরকারগুলো স্বাস্থ্য খাতকে খাদের কিনারে নিয়ে গেছে। জবাবে প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে কোনো রকম ভোগান্তি ছাড়া চিকিৎসা সেবা নিশ্চিতের তাগিদ দেন। জেলা পর্যায়ে 50 বেডের ডায়ালাইসিস ইউনিট এবং পর্যায়ক্রমে উপজেলায় এই সেবা চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এদিকে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সচিবালয় কার্যালয়ে দেখা করতে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে জানান শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বৈঠকে ILO মহাপরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারে আগ্রহী তারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী সাবেক মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একই অপরাধে এক ব্যক্তির দুই আইনে বিচার হতে পারে না। এ কারণে তাকে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব সীমান্তবর্তী এলাকায় পড়ছে। সীমান্ত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় 109 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে ভাবছে সরকার। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। গণতন্ত্র রক্ষা এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্যথায় নানা ছিদ্রপথে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তার আশঙ্কা। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে এমন মনোভাব জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 24 জুলাই দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না। সংবিধান সংশোধনের নামে প্রহসন না করে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান বিষয়ক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। জুলাইয়ের রক্তাক্ত জুব্বা প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ আরও বলেন, শুধু জুলাই অভ্যুত্থানই নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ গণতান্ত্রিক সব আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। জুলাই সনদ বাস্তবায়ন না হলে মাদ্রাসা শিক্ষার্থী সহ সবাইকে নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, কবি ও সমাজতাত্ত্বিক ফরহাদ মজহার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই বিভক্তির রাজনীতিতে আমরা যেন পা না দেই। জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল, কারণ জুলাই গণঅভ্যুত্থান দেখিয়েছে কি করে এই বিভাজনের ঊর্ধ্বে উঠে সুনির্দিষ্টভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হয়। ওনারা জুলাই সনদকে ধ্বংস করে দিয়ে, গণভোটের রায়কে ধ্বংস করে দিয়ে, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার সম্মিলিত প্রয়াসকে ব্যর্থ করে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তো এইরকম দ্বিচারিতার পথ থেকে ফিরে আসার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যেই প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না হলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শরীরদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে। চট্টগ্রামের বহুল আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আবারও
নামঞ্জুর হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে। ট্রাইব্যুনালের বিচারক সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তা আদালতে নেওয়া হয়। আগামী 20 আগস্ট জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 3%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম 2%-এর বেশি বেড়ে ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। আজ গ্রিনিচ মান সময় 2:41 ব্রেন্ট ক্রুডের আগাম দাম বেড়েছে। সেপ্টেম্বর মাসে যে তেল সরবরাহ করা হবে তেলের সেই চুক্তির দাম $2.09 বা 2.37% বেড়ে ব্যারেল প্রতি $90.19 দাঁড়ায়। তেলের দাম যে বাড়তে থাকবে তা একরকম ধারণা করা হচ্ছিল। প্রথম দফা যুদ্ধ শুরুর পর তেলের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ $126 উঠেছিল। এবার কি তেলের দাম তা ছাড়িয়ে যাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গুপ্ত স্বৈরাচারের অনুসারীদের অসহযোগিতায় প্রশাসনে কাঙ্ক্ষিত গতি নেই, জোটসঙ্গীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনের নামে প্রহসন না করে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।